নির্বাচনে প্রশাসন ইসির অধীনে চায় বিএনপি। প্রতি কেন্দ্রে 5 সেনা চায় জামায়াত। আচরণবিধি প্রতিপালনে কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন, সবার সহায়তা চাইলেন সিইসি। নির্বাচন ঘিরে শরিকদের নিয়ে গণতান্ত্রিক মোর্চা করবে বিএনপি। হাসিনার রায়ের সময় মবকৃতির সমালোচনায় মির্জা ফখরুল। আপনি আপনার কথা বলবেন, সেটাকে আমি সহ্য করব না, পিটিয়ে দেব, আপনার মব ভায়োলেন্স তৈরি করব। দিস ইজ নট ডেমোক্রেসি। গণ অভ্যুত্থানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী। ভোট উৎসব মুখর করতেও বাহিনীর সহায়তা প্রয়োজন বললেন প্রধান উপদেষ্টা। আশুলিয়ায় ওসি সায়েদের নির্দেশে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করে পুলিশ। পেট্রোল ঢেলে পোড়ানো হয় মরদেহ ট্রাইব্যুনালে রাজসাক্ষী আফজালুর। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরিফুল ইসলাম সাহাব এবং আমি সুমাইয়া রাত্রি। 2 দফায় বিএনপি, জামায়াত, এনসিপি সহ 12টি দলের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। এ সময় বিএনপি নেতা মঈন খান বলেন, নির্বাচনে প্রশাসন ইসির অধীনে চায় বিএনপি। অন্যদিকে আচরণবিধি মেনে চলার ব্যাপারে সবাইকে বাধ্য করতে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত, এনসিপি। তবে আচরণবিধি প্রতিপালনে দলগুলোর কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বাকিটা জানাচ্ছেন বেলায়েত হোসেন। টানা 3 দিনের নিরুত্তাপ সংলাপের পর চতুর্থ দিন বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ 12টি রাজনৈতিক দলকে আলোচনার আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। বুধবার দিনের শুরুতে সংলাপের প্রথম পর্বে অংশ নেয় জামায়াত, এনসিপি সহ 6টি দল। সূচনা বক্তব্যে নির্বাচনের আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দলগুলোকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। বলেন, ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে দলগুলোকে ভূমিকা নিতে হবে। শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ। ইসির সংলাপে অংশ নিয়ে জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, আচরণবিধি প্রতিপালন করানোর ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি সহ অন্য দলগুলো। ইলেকশন কমিশন ইজ সাফারিং ফ্রম ইনডিসিশন। কোথা থেকে আপনারা ইনডিসিশনে ভোগেন আই ডোন্ট নো, বাট ইউ আর সাফারিং ফ্রম সাম সর্ট অফ ইনডিসিশন। আপনারা একদিকে বলছেন করিতে পারিবেন, সুনামগঞ্জের করতেই যদি হয় তাহলে আপনারা এটা করবে কে? ডিসি সাহেব, তো রিটার্নিং অফিসার তো ডিসি সাহেব। তো ডিসি সাহেব করবেন, তো চট্টগ্রামে ডিসি সাহেব করবেন, সিলেটের ডিসি সাহেব করবেন না, আবার বগুড়া ডিসি সাহেব করবেন, ফরিদপুর ডিসি সাহেব করবেন না, কেউ হবে। আমরা জনসভা বুঝি, আমরা জনগণের সাথে সম্পৃক্ততাকে বুঝি, কিন্তু এখানে এমন একটা অন্যায্য আইনের বিধান প্রণয়ন করা হয়েছে যেটা বাস্তবায়ন করার কোনো মেকানিজম এবং কোনো সক্ষমতা এইটা নির্বাচন কমিশনের নাই। সংলাপে প্রতিটি ভোট কেন্দ্রে অন্তত 5 জন সেনা সদস্য মোতায়েন করার আহ্বান জানানো হয় জামায়াতের পক্ষ থেকে। একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত 5 জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অস্ত্র উদ্ধারে আরও তৎপর হওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। কথা বলেন জোটভুক্ত প্রতীকের বিধিনিষেধ নিয়ে। কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আনসার কিংবা মিলিটারি সেনাবাহিনীর সদস্যরা থাকেন, সেটার একটা নির্দিষ্ট সংখ্যা একটা দলীয় প্রতীক মানে কিন্তু ওই দলের নামের সাথে তার একটা সিম্বলের মাধ্যমে ওই দলটাকে বোঝানো হয়ে থাকে। দলীয় প্রতীক মানে একটি দলের রিপ্রেজেন্টেশন দিয়ে থাকে। আমরা আপনাদের কাছে আবেদন জানাবো, আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা কোনো বড় দলের কাছে আপনারা নথি স্বীকার করবেন না। নির্বাচন কমিশন তারা মেরুদণ্ড সোজা রেখে আসলে কাজ করতে পারছে না। বিশেষ করে একটি দলের নিবন্ধনকে কেন্দ্র করে আমরা দেখেছি 6 মাস ধরে নানান ধরনের গোলযোগ। এই প্রতীক দিতে হবে, না দিলে হবে না, এবং যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছিল বিএনএম, সুপ্রিম পার্টি, তৃণমূল, বিএনপি, এই দলগুলোর
কেন নিবন্ধন এখনো পর্যন্ত বাতিল করা হলো না? বিকেলের পর্বে সংলাপে অংশ নেয় বিএনপি সহ 6টি রাজনৈতিক দল। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, আচরণ বিধিমালায় সবার মত প্রতিফলিত না হলেও এখন আর এর বাইরে যাওয়ার সুযোগ নেই। বলেন, রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করতে হবে ইসির নিজস্ব জনবল থেকে। নির্বাচনে মাঠ প্রশাসন ও পুলিশের নিয়ন্ত্রণ সরকারের কাছে নয়, বরং ইসির হাতে রাখার তাগিদ দেন তিনি। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে, এবং দেখবেন যে এটা এখানে একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়, প্রবাসীরা কিভাবে গণভোটে অংশ নেবে তা পরিষ্কার নয়। এছাড়া 300 সংসদীয় আসনে গণভোটের জন্য আলাদা বুথেরও তাগিদ দেন তারা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি একটি গণতান্ত্রিক মোর্চা গঠন করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, অস্থিরতা তৈরি করে একটি মহল দেশকে বিভক্ত করতে চায়। রাজধানীর গুলশানে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, চলমান মোমোক্রেসি ফ্যাসিবাদের লক্ষণ। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। সম্মানিত শিক্ষক, 24 জুলাই অভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো জুলাইয়ে নিজেদের ভূমিকা নানাভাবে জনপরিসরে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে। বুধবার জনগণের কাছে নিজেদের ইতিহাস তুলে ধরতে 24 গণ অভ্যুত্থানে বিএনপি নামক বই প্রকাশ করে বিএনপি। রাজধানীর গুলশানে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ শরিক দলের নেতারা। এ সময় নেতারা বলেন, কেউ আর ফ্যাসিবাদে ফিরে যেতে চায় না। ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্য ধরে রাখার আহ্বান জানায় নেতারা। যে ব্যবস্থা একটা দল একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, সেই ব্যবস্থার আমরা পরিবর্তন চেয়েছি। এই বাংলাদেশের নতুনভাবে যে চিন্তা, এই বাংলাদেশকে নতুনভাবে যে গড়া, সেই দিকটাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই। সত্যিকারের একটা দেশে সুশাসন প্রতিষ্ঠা করা, যা কিনা আমাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেটা সম্ভব করতে পারি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোড়ক উন্মোচনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, আদালতে শেখ হাসিনা রায়ের সময় মবকৃষি তৈরি ফ্যাসিবাদের লক্ষণ। ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি একটা মবকৃষি ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব, সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধ করে। বিএনপি কোনো বিপ্লবী দল নয় উল্লেখ করে আসন্ন নির্বাচনে বিএনপি শরিক দলগুলো নিয়ে একটি গণতান্ত্রিক মোর্চা গঠন করবে বলে জানায় মির্জা ফখরুল। আজকে নির্বাচন আসছে, বিএনপির উপরে দায়িত্ব বেশি পড়তেছে এবং বিএনপিকে সত্যিকার অর্থেই এমন একটা মোর্চা গড়ে তুলতে হবে যে মোর্চা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, অতীতে লড়াই করবে এবং গণতন্ত্র এখানে প্রতিষ্ঠানের রূপ দেবে। এই মোর্চাই আমাদেরকে এখানে গড়তে হবে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারি, এটাতে আমাদেরকে একযোগে কাজ করতে হবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জামায়াতের মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের মনোনয়ন দেবে এনসিপি। ইতিমধ্যে এমন একাধিক প্রার্থী এনসিপির সাথে যোগাযোগ শুরু করেছে বলে জানিয়েছেন দলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সেসব সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ্যে না আনলেও এনসিপির নির্বাচনী পরিচালনা সমন্বয়ক কমিটি দায়িত্বশীলরা বলছেন, চূড়ান্ত প্রার্থী তালিকায় চমক দেখাবে তারা। হোসেন জাহিদ জানাচ্ছেন বাকিটা। দূর দূরান্ত থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় আগ্রহী প্রার্থীদের। তারা চায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা-কলির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে। এনসিপির হিসেবে এখন পর্যন্ত প্রায় 1100-এর বেশি ফর্ম বিতরণ করেছেন তারা। তবে শুধু এনসিপির রাজনীতির সাথেই যুক্ত এমন প্রার্থী নয়, বরং সমাজের ভিন্ন ভিন্ন পেশার ক্লিন ইমেজের জনপ্রিয় প্রার্থীদের এনসিপির ভোটের ট্রেনে সওয়ার করাতে চায় তারা। যেখানে প্রার্থী হবেন রিকশা চালক, কৃষক থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও সাবেক আমলা।
অনেক পেশার মানুষ যারা আগে রাজনীতিতে সম্পৃক্ত হবেন এমন চিন্তা করেননি বা রাজনীতিতে তাদের জায়গা হবে এমন চিন্তা করেননি, তারা আসছেন। ইউনিভার্সিটির প্রফেসররা এসেছেন, আইনজীবী এসেছেন, চিকিৎসক এসেছেন, প্রকৌশলী এসেছেন। তারা চাচ্ছেন প্রক্রিয়াটাতে যুক্ত হতে। একই সাথে আবার এলাকায় মানুষের সাথে জনসম্পৃক্ততা আছে, মানুষের জন্য কাজ করেছে এতদিন ধরে। ওই মানুষগুলো আমরা যদি তাদের এই অ্যাসেসমেন্ট করে দেখতে পাই যে তাদের আগ্রহ আছে এবং এলাকায় তাদের জিতে আসার বা ফাইট দেওয়ার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার ভিত্তিতে আমরা আমাদের যে আসনগুলো সেই আসনে আমরা আমাদের প্রার্থী যাচাই বাছাই করে ঠিক করব। এনসিপি নেতাদের সাথে কথা বলে জানা যায়, ইতিমধ্যে বিএনপি জামাতের মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ এমন নেতাদের দলে প্রার্থী করে রণকৌশল সাজাতে চান তারা। বিপরীত দিক থেকে বিস্ময়কর সাড়া মেলার দাবিও করছেন দলটির নেতারা। যখন এই মনোনয়নটি কনফার্ম করা হবে এই আসনগুলোতে, তখন ওই বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের বড় বড় যে হেভিওয়েট যারা প্রার্থী রয়েছে তারা এনসিপির মনোনয়নে সেখানে আগামী নির্বাচন করবে। এটাও আপনারা যদি খুব শীঘ্রই যদি দেখেন, আশা করি যে বাংলাদেশের মানুষসহ আমরা সেই জায়গায় অবাক হব না। তাদের যে রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা ধরে গত 15 বছরে হাঁটুর মধ্যে গুলি খেয়েছে, পা কেটে ফেলছে, আমরা তো তাদেরকে মূল্যায়ন করতে হবে। এটা বিএনপি মূল্যায়ন করে নাই, জামায়াত অনেক ক্ষেত্রে মূল্যায়ন থেকে পিছিয়ে আছে। তাহলে ফলতে এই মানুষগুলোকে উঠিয়ে নেওয়া আসা আমাদের দায়িত্ব, সেই দায়িত্বটা আমরা আদায় করছি। 24-এর অভ্যুত্থানের দুটি পরিচিত মুখ, অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। এনসিপিতে যোগ দিয়ে ভোটের মাঠে তারা লড়বেন এমন প্রত্যাশায় দলটির। তারা যখনই সরকার থেকে পদত্যাগ করবেন, তাদের জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলের দ্বার যেমন উন্মুক্ত, তাদের জন্য এনসিপির দ্বারও উন্মুক্ত। এবং আমরা আমাদের সহযোদ্ধা হিসেবে তাদের প্রতি আমাদের যে আন্তরিকতার জায়গাটা, সেই আন্তরিকতার জায়গা সবসময় অনেক বেশি থাকবে। তবে ফ্যাসিবাদ বিরোধী অন্য যে কোনো রাজনৈতিক দল থেকে এই 2 উপদেষ্টা নির্বাচনে অংশ নিলে এনসিপি সেটা ইতিবাচকভাবে দেখবে এমন কথা জানান সার্জিস আলম। হোসেন জাহিদ, এখন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। ফেব্রুয়ারির নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করেন তিনি। সকালে বীরপুর সেনানিবাসে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। এ সময় কোর্স সম্পূর্ণকারী তরুণ অফিসারদের সনদ তুলে দেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের কোর্স 2025 গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান। অংশ নেন বাংলাদেশ সহ 23টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসাররা। মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কোর্স সম্পন্নকারী তরুণ অফিসারদের সনদ তুলে দেন তিনি। অনুষ্ঠানে গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। এ সময় প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির নির্বাচনকে শান্তিপূর্ণ উৎসব ও আনন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করেন। কোর্স সম্পূর্ণকারী অফিসাররা জানান, অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে সাহায্য করবে তাদের। আমাদের ভবিষ্যতের দায়িত্বগুলোকে আরো গুরুত্ব সহকারে পালন করার জন্য অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ কোর্স। এই প্রশিক্ষণের পরে আমি আমার নিজের নলেজকে অনেক বাড়াতে পেরেছি। আমি একটা মাল্টি কালচারাল একটা পরিবেশে আমি প্রশিক্ষণটা সম্পন্ন করেছি। I work with Navy and Army and Air Force together in the Joint Syndicate. So a lot of experience and many knowledge I will take it back home with. এবারের কোর্সে অংশ নেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 311 জন তরুণ সামরিক অফিসার। মেহেদিন অ্যানি, এখন, ঢাকা।
আশুলিয়া থানার ওসি সাইদের নির্দেশে গত বছর 5 আগস্ট এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য মিলে আশুলিয়া থানার সামনে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করেন। রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে এমনই চাঞ্চল্যকর তথ্য জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক এসআই শেখ আফজালুল হক। আগামীকাল এই মামলার জেরা সম্পূর্ণ হবে, এরপর সাক্ষ্য দেবেন তদন্তকারী কর্মকর্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন স্থানের মতো আশুলিয়াতেও বিজয় মিছিল বের করে ছাত্র জনতা। মিছিলটি আশুলিয়া থানার সামনে পৌঁছলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে 6 জন নিহত হন। পরে তাদের মরদেহ পুলিশ ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বুধবার এই মামলার গ্রেফতার আসামি পুলিশের সাবেক এসআই শেখ আফজালুল হক রাজসাক্ষী হিসেবে ঘটনার আদ্যপান্ত তুলে ধরে জবানবন্দি দেন ট্রাইব্যুনালে। বলেন, 5 আগস্ট বিকেল 5টায় ওসি সাইদের নির্দেশনায় এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য মিলে গুলি ছোড়ে বিজয় মিছিলে। এমপি সাইফুল ইসলাম এবং ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন এবং এডিশনাল এসপি যে 2 জন আছেন জোন ইনচার্জ, তাদের ভূমিকার ব্যাপারে অর্থাৎ তাদের ইনঅ্যাকশন এবং পাওয়ার টু পানিশ যেটা প্রয়োগ করেননি বা ইনঅ্যাকশন করেছেন সেইটার উপর বর্ণনা দিয়েছেন। অর্থাৎ কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন অরিজিনাল একজন পারপিটেটরের নাম বলেছেন। এবং আমাদের মতে আমরা যেটা মনে করেছি যে ফুল এবং ট্রু ডিসক্লোজার উনি আশুলিয়ার বর্ণনার ওনার জানা মতে যতটুকু সেটা করেছে। আসামি থেকে রাজসাক্ষী হয়ে আফজালুল হক আরও জানান, 15 আগস্ট তিনি জানতে পারেন পিকআপে তোলা মরদেহগুলো পরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। বলেন, শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বিবেকের তাড়নায় এই জবানবন্দি দিয়েছেন তিনি। যে আমরা কাউকে অ্যাপ্রুভার হওয়ার জন্য উৎসাহিত করিনি, আমরা কাউকে অনুরোধ করি নাই, প্ররোচনা দিই নাই। এবং এই আজকের সাক্ষীও বলেছেন যে কারো প্ররোচনা ছাড়াই নিজ উদ্যোগে উনি সাক্ষী হয়েছেন। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চানখারপুলে 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যার মামলায় 26তম সাক্ষী হিসেবে মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম সাক্ষ্য দিয়েছেন। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। এনইআইআর নিবন্ধন ঘিরে এক সাংবাদিক ও ব্যবসায়ী নেতাকে জিজ্ঞাসাবাদের জেরে দিনভর ডিবি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন মোবাইল ব্যবসায়ীরা। বুধবার সকালে সাংবাদিক মিজানুর রহমান সোহেল ও বিকেলে মোবাইল ব্যবসায়ী আবু সাইদ গিয়াসকে পরিবারের হেফাজতে ছেড়ে দেওয়া হয়। ডিবি বলছে, সংবেদনশীল বিষয়ে তথ্য যাচাইয়ে তাদের অফিসে নিয়ে আসা হয়েছিল। বিস্তারিত মাহবুব হাসান রিপনের প্রতিবেদনে। অনিবন্ধিত স্মার্টফোনের ব্যবহার রোধে এনইআইআর ব্যবস্থা চালুর সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে বিরোধিতা করে আসছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ নিয়ে বুধবার ডিআরইউতে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সংবাদ সম্মেলন আয়োজন নিয়ে ঘটে যায় তুলকালাম কাণ্ড। মঙ্গলবার মধ্যরাতে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয় দৈনিক ভোরের কাগজের সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে। ডিবি প্রধান আমাকে ডাকছে ওনাকে বিষয়ে কথা বলতে। আমি জানতে চাইলাম কি বিষয়ে কথা বলতে চাই। তো যাওয়ার পরে দেখি যে আমার ফোনটা তারা কেড়ে নিল, আসামির খাতায় আমার নাম লিখলো এবং আমাকে গারদের মধ্যে আসামিদের সাথে রেখে দিল। ওনারা এই বক্তব্যই শুনতে চায় না বা এই প্রেস কনফারেন্সটা হোক সেটা তারা আসলে চায় না। একই ঘটনায় মঙ্গলবার রাত 3টার দিকে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সেক্রেটারি আবু সাইদ পিয়াসকেও জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় ডিবি হেফাজতে। ডিবি পরিচয় দিয়ে রাতের আধারে তুলে নিয়ে আসবেন, তাহলে তো আমাদের মনে হচ্ছে দেশ এখনো স্বাধীন হয় নাই। এনআইআর সিস্টেম চালু হলে আমরা 20 লক্ষ লোক ব্যবসায়ী কর্মসংস্থা থেকে দূরে সরে যাচ্ছি। সিন্ডিকেট চাচ্ছে কি মোবাইল একটা ক্রাইসিস তৈরি করতে। আটকের প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে সারা দেশে মোবাইল হ্যান্ডসেট বিক্রির দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শামীম মোল্লা। পরবর্তীতে ডিবি কার্যালয়ে বৈঠক শেষে দোকান বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দেন ব্যবসায়ীরা। বিশ্লেষণধর্মী অনেক কথা বলতে পারতেছি না, কিন্তু আল্লাহর রহমতে আমাদেরকে আশ্বস্ত করেছে ভালো কিছু আমাদের যে কোনো সময় অপেক্ষা করছি। এদিকে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, কিছু সংবেদনশীল বিষয়ে তথ্য যাচাইয়ের জন্য তাকে ডিবি অফিসে আনা হয়েছিল। পরবর্তীতে বুধবার সকালে পরিবারের জিম্মায় মিজানুর রহমান সোহেলকে ছেড়ে দেওয়া হয়। আটকের বিষয়টা সঠিক নয়, এখানে একটা তথ্য যাচাই বাছাইয়ের জন্য ওনাকে আনা হয়েছিল। এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য আনা হয়েছিল, পরবর্তীতে সকালবেলা তাকে তার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে অনিবন্ধিত স্মার্টফোনের ব্যবহার রোধ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী 16 ডিসেম্বর থেকে এনইআইআর চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এতে মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অবৈধ ফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হবে বলে আশা সরকারের। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। এদিকে ভোরের কাগজের সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে আটকের ঘটনায় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বকে জড়িয়ে একটি ভিত্তিহীন প্রচারণা চালানো হয়েছে। মন্ত্রণালয় থেকে পাঠানো প্রতিবাদ লিপিতে এই কথা জানানো হয়। এতে বলা হয়েছে, NERI বাস্তবায়নের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে নিয়ে মিথ্যা প্রচার চালানো হয়েছে। রাষ্ট্রীয় শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থেই NERI বাস্তবায়ন করা হচ্ছে। অবৈধ হ্যান্ডসেটের লাগাম টানতে সংক্ষুব্ধ পক্ষের সঙ্গে BTRC বৈঠকও করেছে। অথচ উদ্দেশ্য প্রণোদিতভাবেই একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কোনো গণমাধ্যম বিশেষ সহকারীর ওপর দায় চাপিয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবাদ লিপিতে। এতে বিশেষ সহকারীর বক্তব্য তুলে ধরে বলা হয়, বিষয়টি অনভিপ্রেত। আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করে, যেখানে ICT মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিটের পরবর্তী শুনানিকাল। এ বিষয়ে আজ আংশিক শুনানি হয়েছে। বুধবার হাইকোর্টের একটি বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়। শুনানিতে রিটকারীর পক্ষে ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন ও আহসানুল করিম নিউ মোরিং কন্টেইনারের চুক্তি বাতিলের পক্ষে আইনি মতামত তুলে ধরেন। হাইকোর্টকে তারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হলে দেশের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। যে কারণে বিদেশিদের হাতে পরিচালনার দায়িত্ব দেওয়ার বিরোধিতা করেন দুই সিনিয়র আইনজীবী। এর আগে চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ উপেক্ষা করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার সব পক্ষের শুনানি শেষ করে আদেশ দিবেন উচ্চ আদালত। দুবাই বেস্ট কোম্পানি হলো, এই কোম্পানির কাজ করে কিন্তু অন্য দেশিরা, সেখান থেকে ইনভলভমেন্ট চলে যেতে পারে বাইরে। এই ডিপি ওয়ার্ল্ড যেটা, যে কোম্পানিকে সরকার কাজ দিয়ে চাচ্ছে, আগাচ্ছে, 1919 সালে প্রসেস শুরু করছিল। আমরা দুঃখজনক, আশ্চর্যজনক, শেখ হাসিনা গভর্নমেন্টের সে কার্যক্রম এখন কন্টিনিউ করতেছে এই সরকার। এখন যেহেতু সংসদ নেই, সুতরাং প্রধানমন্ত্রী নেই, নৌমন্ত্রী নেই এবং অন্যান্য কোনো মন্ত্রী নেই, এবং যেহেতু প্রধানমন্ত্রী নেই, সুতরাং অন্য কোনো কাউকে এই বোর্ড অফ গভর্নেন্সে এখানে নিয়োগ করা যাচ্ছে না। গাজীপুরের বাঘের বাজারে স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কারখানার মশার কয়েল ও কেমিক্যাল পণ্য। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রায় 3 ঘন্টার চেষ্টায় বিকেল 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার ভেতরে কেমিক্যাল কাঁচামাল থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফরহাদ আহমেদ বাবুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইফতেখার রায়হান। বুধবার দুপুরের খাবারের বিরতিতে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কারখানার শ্রমিকরা। ঠিক সে সময়ে কারখানার ভেতর থেকে প্রথমে ধোঁয়া, এরপর দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। প্রথমে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। পরে প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই কারখানার সামনে ভিড় করেন উৎসুক জনতা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনের ভয়াবহতায় আশপাশের ঘরবাড়ির মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই বাসার মালামাল বের করে নিরাপদ স্থানে সরে যান। ধোয়া বাড়িতে আছে, এক মহিলা ডাক মারছে, আগুন জ্বলছে বাড়িটা, দরবারে বাড়িছে বিরাট বড় আগুন। এই আশেপাশের স্থানীয় লোকজন, ভাড়াটিয়া কিংবা যারা মানে বাসিন্দা এখানে থাকে, সবাই চেষ্টা করছে আগুন নিবানোর, কিন্তু আমরা পারি নাই। ফায়ার সার্ভিস দিয়ে আসতো টাইমলি হয়তো বা বাম সাইডটা রক্ষা হইতো। আমি এই দোকানদার, এই দোকানটা আমি করি, এর দূরে আমি দেখছি, আমরা নিজের একটু খাটাখাটি করছি, যে দূর আমার সামর্থ্য কুলায়। গোডাউনে আগুন থেকে আগুনটা স্প্রেড হয়ে আমাদের দক্ষিণ দিকে আগুনটা ছড়ায় যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এখানে এসে যথাসাধ্য চেষ্টা করেছে এই আগুনটা নিয়ন্ত্রণের জন্য, এমনকি কিছুক্ষণ পরে এই আগুনটা নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, কারখানার ভেতরে বিপুল কেমিক্যাল থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। পাশেই ফিলিং স্টেশন ও বসতবাড়ি থাকায় ঝুঁকি বাড়িয়েছে কয়েক গুণ। আগুন নেভানোর সময় একাধিক বিস্ফোরণ ঘটে কারখানার ভেতরে। এখানে 3টা চ্যালেঞ্জ বড় ছিল। একটা হলো এই ফিলিং স্টেশনে আগুনটা ছড়ায় গেলে তো আমরা তাহলে আরো ভয়াবহ হতে পারতো। পাশেই এখানে আবাসিক এলাকার লোক কান্না করতেছিল, ওখানে পানি আগুন গেলে ওই এলাকাটা পুড়ে যেত।
পূর্ব দিকে পশ্চিম দিকেও আবাসিক এলাকা, পশ্চিম দিকে একটা কারখানার এবং আবাসিক এলাকা, চারদিকে আগুনটা ছড়া যাওয়ার সম্ভাবনা ছিল এবং ভিতরে হিউজ ব্যাপক পরিমাণে কেমিক্যাল, কাঁচামাল, ফিনিশ প্রোডাক্ট ছিল। এই সবগুলোকে মাথায় রেখে, চ্যালেঞ্জকে মাথায় রেখে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি। আল্লাহর রহমতে আমরা এখন পর্যন্ত সেফ পজিশনে আছি আশা করি। মশার কয়েল, ডিটারজেন্ট সহ বিভিন্ন পরিষ্কারক সামগ্রী উৎপাদন করা হতো কারখানাটিতে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নি নির্বাপনের পর ভেতরে অনুসন্ধান চালানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়েই যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। প্রাথমিকভাবে সোহেলকে এই হত্যার নির্দেশদাতা ও অর্থ যোগানদাতা হিসেবে চিহ্নিত করেছে র্যাব। ইতোমধ্যে সোহেল ও সুজনকে গ্রেপ্তার করেছে বাহিনীটি। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। সম্ভাব্য বিপদের আঁচ পেয়ে আশ্রয় নিয়েছিলেন দোকানে। সেখানে 3 ঘাতকের গুলিতে প্রাণ হারান যুবদল নেতা গোলাম কিবরিয়া। নিজ এলাকায় প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেদিনই আটক করা হয় একজনকে। ধারণা করা হচ্ছিল পরিকল্পিত এই হত্যাকাণ্ডের কারণ পূর্বশত্রুতা। বুধবার ব্রিফিংয়ে র্যাবও একই কথাই জানায়। বিকেলে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম বলেন, রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়েই যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে। আসামিদের থেকে আমরা যে প্রাথমিক যে তথ্যাদি পেয়েছি তাতে উক্ত ঘটনার পিছনে আমরা রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই। এর আগে যাদের সাথে ওনার সখ্যতা ছিল, এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সখ্যতাটা এগেইনস্টে তিনি কাজ করছিলেন। বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা এগুলোতে তার সাপোর্ট ছিল না, যতটুকু আমরা জানতে পেরেছি। এই কারণে হয়তো এই ঘটনাটা সংঘটিত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। বলেন, কিবরিয়াকে সন্ত্রাসী পাতা সোহেলের নির্দেশে হত্যা করা হয়। এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার শুটার জনিকে 30,000 টাকা দিয়েছিল সোহেল। প্রাথমিকভাবে আমরা যেটা পেয়েছি, পাতা সোহেলই তাদেরকে, যারা শুটার তাদেরকে অর্থ সরবরাহ করেছিল। বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা, এটা এখনো আমরা ক্লিয়ার না। এই ব্যাপারে আরো তদন্ত প্রয়োজন। গ্রেপ্তারকৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হচ্ছে। এছাড়াও আমাদের অভিযান চলমান। আমরা আশা করি এই ঘটনার সাথে আর যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসতে পারব। যুবদল নেতা হত্যার ঘটনায় 4 স্টার গ্রুপের সদস্য সোহেল ও সুজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। মঙ্গলবার রাতে সাভার ও টঙ্গী থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব 4। নিয়ন্ত্রণাধীন এলাকায় সন্ত্রাসী। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। নারী ক্রিকেটারদের যৌন হয়রানির বিষয়ে তদন্ত কমিটি 15 দিনের মধ্যেই প্রতিবেদন দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। সম্পদ সীমিত থাকায় একই মাঠে সব ধরনের খেলা কিভাবে চালানো যায় সে বিষয়ে পরিকল্পনা করছে বিসিবি। নীলফামারী স্টেডিয়ামে ফুটবলের পাশাপাশি ক্রিকেটও চালু করার বিষয়টি বিবেচনাধীন। আশিকুর রহমান আশিকের ক্যামেরায় আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। উত্তরবঙ্গের খেলার মাঠগুলো পরিদর্শনে বেরিয়েছেন বিসিবি পরিচালক ও বয়সভিত্তিক দলের চেয়ারম্যান আসিফ আকবর। নীলফামারীর বড় মাঠে মিনি স্টেডিয়ামে বয়সভিত্তিক ক্রিকেটারদের সাথে মতবিনিময় করেন এই পরিচালক। এ সময় খুদে ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন দাবি দেওয়ার কথা শোনেন তিনি। চাহিদা অনুযায়ী যত দ্রুত সম্ভব সব ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়ার অঙ্গীকার করেন বিসিবি পরিচালক। আমরা চাই স্টেডিয়ামে ক্রিকেটটা হোক। আমাদের ক্রিকেটের যে অবস্থা ছিল গত 15 বছরে খুব খারাপ অবস্থা ছিল। আমরা চাই যেন আমাদের একটা নির্দিষ্ট কোনো মাঠ দেওয়া হয় বা স্টেডিয়াম দেওয়া হয় যেখানে আমরা প্র্যাকটিস করতে পারি, গেম খেলতে পারি। আমাদের আরো বেশি ফ্যাসিলিটিস দরকার। ওভারঅল এখন আমাদের যা দরকার সেটা হচ্ছে আমাদের একটা টার্ফ দরকার, আমাদের ম্যাচ দরকার, প্রচুর পরিমাণ ম্যাচ খেলতে হবে। এখানে কোনো জায়গা বের করেন যেখানে দুটো হার্ড উইকেট তৈরি করা যাবে বা একটা টার্ফ সহ হার্ড উইকেট যেন বাচ্চারা প্র্যাকটিস করতে পারে, নেটের ফ্যাসিলিটি সহ। তারপর পিচ কভার এবং রোপের জন্য যে রিকোয়ারমেন্টস গুলো আছে এটা আমাকে যত তাড়াতাড়ি দিবেন। আমি যদি কালকে দেন আমি পরশু দিনের মধ্যে আমি এটা পাঠিয়ে দিব। সারা দেশে মাঠ সংকট বলে একই মাঠে সব ধরনের খেলা আয়োজন করা যায় কিনা সে বিষয়ে পরিকল্পনা চলছে বলে জানান তিনি। ফুটবলের জন্য নির্ধারিত নীলফামারী জেলা স্টেডিয়ামে ক্রিকেট আয়োজন করা যায় কিনা সে বিষয়ে বাফুফে ও ক্রীড়া পরিষদের সাথে কথা বলার কথা জানিয়েছেন তিনি। আমরা এনএসসির সাথে কথা বলবো
যেহেতু 4টা স্টেডিয়াম নীলফামারী স্টেডিয়াম একটা ডেডিকেটেড ফর ফুটবল, তো আমরা চাইবো এখানে তাদের ইয়ার ক্যালেন্ডারটা কি, মানে ঢাকা ফুটবল অ্যাসোসিয়েশন যারা ক্লাবগুলো খেলে ডিএফএ তাদের শিডিউলটা কি, এবং সেটার সাথে আমরা যেহেতু এখন আমাদের বিসিবির সাথে বাহুফের একটা বিরাট হৃদ্যতা আছে, আমরা চাইবো এখানে একটা স্থায়ী উইকেটও আছে। তো স্থায়ী উইকেট যদি ফুটবল খেলা হয় তখন স্থায়ী উইকেট ক্ষতিগ্রস্ত হতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে সিনথেটিক টার্ফেরও ব্যবস্থা করতে পারি। তো সেক্ষেত্রে ফুটবল ক্রিকেট খেলে কোনো সমস্যা হওয়ার কথা না। ফুটবল মাঠ নিয়ে আসিফের দেয়া বক্তব্যের জের ধরে সৃষ্ট ভুল বুঝাবুঝি এর মধ্যে সমাধান হয়ে গিয়েছে জানিয়ে আসিফ আকবর নীলফামারীর সাংবাদিকদের ওসব বিষয়ে মাথা না ঘামানোর পরামর্শ দেন। নারী ক্রিকেটারদের যৌন হয়রানির বিষয়ে তদন্ত কমিটি 15 দিনের মধ্যে রিপোর্ট দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ওটার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওরা 15 দিন সময়ের মধ্যে সম্ভবত 11 দিন গিয়েছে, আরো 4 দিন হাতে সময় আছে একজন বিচারপতির নেতৃত্বে, এবং সেখানে আমাদের নতুন রিক্রুট যিনি ডিরেক্টর রুবাবুদ্দোল্লা তিনিও আছেন। আশা করছি 15 দিন যাক, তারপর আপনি রেজাল্ট পেয়ে যাবেন। নীলফামারীর পর পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে বিভিন্ন ভেন্যু পরিদর্শন ও ক্রীড়া সংস্থার সাথে বৈঠক করবেন আসিফ। আমিরুল বাপ্পি, এখন নীলফামারী। শেষ করছি এখন সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। নির্বাচনে প্রশাসন ইসির অধীনে চায় বিএনপি, প্রতি কেন্দ্রে 5 সেনা চায় জামায়াত, আচরণবিধি প্রতিপালনে কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন, সবার সহায়তা চাইলেন সিইসি। নির্বাচন ঘিরে শরিকদের নিয়ে গণতান্ত্রিক মোর্চা করবে বিএনপি, হাসিনার রায়ের সময় মবক্রেসির সমালোচনায় মির্জা ফখরুল। আপনি আপনার কথা বলবেন, সেটাকে আমি সহ্য করব না, পিটিয়ে দেব, আপনার মব ভায়োলেন্স তৈরি করবো। দিস ইজ নট ডেমোক্রেসি। গণ অভ্যুত্থানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী, ভোট উৎসবমুখর করতেও বাহিনীর সহায়তা প্রয়োজন বললেন প্রধান উপদেষ্টা। আশুলিয়ায় ওসি সাঈদের নির্দেশে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করে পুলিশ, পেট্রোল ঢেলে পোড়ানো হয় মরদেহ, ট্রাইব্যুনালের রাজসাক্ষী আফজালুল। আর এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।